সলিউশনে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা, হ্যাঁ, সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। দেখো, এক তরলের মধ্যে একটা গ্যাস কিভাবে ডিজলভ করে, নানান রকম ভাবে ডিজলভ করে। একটা ফোর্স অফ অ্যাট্রাকশনটা তো থাকেই। ধরো একটা লিকুইড তুমি নিয়েছো, এর কন্ট্যাক্টে একটা গ্যাস আছে, সে বাতাসে রয়েছে ধরো। এবার গ্যাস মলিকুল গুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, লিকুইড মলিকুলস আছে। লিকুইড মলিকুল অবশ্যই কাছাকাছি থাকবে গ্যাসের, গ্যাসের মতো অত ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। গ্যাসের সাথে লিকুইডের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হয়, নানান কারণে তৈরি হতে পারে, আমরা তার কিছু কিছু পরে আলোচনা করব। তো সেই ফোর্স অফ অ্যাট্রাকশনের কারণে কিছু কিছু গ্যাস পার্টিকেল সলিবল হয়ে যায়, গুলে যায়, ঠিক আছে, সলিউশনের মধ্যে চলে আসে। একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ইনিশিয়ালি কাজ করে বলে। উল্টো ঘটনাটাও কিন্তু সঙ্গে সঙ্গে ঘটতে থাকে, অর্থাৎ এই সলিউশন থেকে আবার গ্যাস মলিকুলগুলো ভেপারাইজ করতে থাকে, একদিকে ঢুকছে আর একদিকে বেরোচ্ছে। গোড়ার দিকে ঢোকার পরিমাণটা অনেক বেশি বেরোনোর চাইতে, ফলে গ্যাস প্রথম দিকটা ভালোভাবে সলিবল হয়। তারপর যত আস্তে 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 সময় যায়, তত দেখা যায় যে দুটো ঢোকার রেটটা কমছে, বেরোনোর রেটটা বাড়ছে। একটা সময় যখন দেখা যায় দুটো রেট সমান হয়ে গেল, অর্থাৎ যে রেটে গ্যাস পার্টিকেলগুলো লিকুইডে আসছে একই রেটে লিকুইড থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, এরকম যখন দেখা যায় তখন আমরা বলি যে একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি হলো। বুঝতে পেরেছ? একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি হলো। তা এই যে স্যাচুরেশনের বিষয়টা, এটা দুটো জিনিসের উপর খুব নির্ভর করে। বুঝতে পেরেছ? একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে প্রেশার। হচ্ছে টেম্পারেচার আর দুই হচ্ছে প্রেশার। টেম্পারেচারের কথাটা বলি। when gases are soluble in water, heat evolved. গ্যাসগুলো জলে দ্রবীভূত হলে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ এক্সোথার্মিক প্রসেস। তাহলে এবার তুমি লা স্যাটেলিয়ারের নীতি অ্যাপ্লাই করো সেখানে। তুমি যত টেম্পারেচার বাড়াবে তত কিন্তু গ্যাসের সলিবিলিটি কমে যাবে। গ্যাসগুলো যে জলে গলে, এই প্রসেসটা কি বললাম আমি? এক্সোথার্মিক প্রসেস। তুমি যত টেম্পারেচার বাড়াবে তত জলের মধ্যে গ্যাসের সলিবিলিটি ধীরে ধীরে কমবে, আর যত টেম্পারেচার কমাবে তত সলিবিলিটি বাড়বে। প্রেশারের ক্ষেত্রে কি হয়? প্রেশার যত তুমি বাড়াবে, লিকুইডে গ্যাসের সলিবিলিটি তত বাড়বে। প্রেশার বাড়ালে গ্যাসের সলিবিলিটি লিকুইডের মধ্যে বাড়ে। টেম্পারেচার বাড়ালে যেমন কমে, প্রেশার বাড়ালে কিন্তু বাড়ে। এইবার দেখো, গ্যাসেরও কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। যে গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায় না, গ্যাসেস হুইচ ক্যানট বি লিকুইফাইড ইজিলি, তারা কিন্তু জলে বিশেষ দ্রবীভূত হয় না, তরলে দ্রবীভূত হয় না। যে সমস্ত গ্যাসকে সহজে লিকুইফাই করা যায় না, অর্থাৎ যে সমস্ত গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কম, তাদের কিন্তু জলে দ্রাব্যতা কম। এইরকম গ্যাস কারা? হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন। এদেরকে চট করে লিকুইফাই করা যায় না, হ্যাঁ, এদের ওয়াটার সলিবিলিটি কম। উল্টো দিকে যে সমস্ত গ্যাসকে খুব সহজেই লিকুইফাই করা যায়, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, যেমন ধরো সালফার ডাই অক্সাইড, এদের ওয়াটার সলিবিলিটি খুব বেশি। তাহলে এক নম্বর কথা, গ্যাসের প্রকৃতির দিক থেকে তাকিয়ে কি বললাম? যে সমস্ত গ্যাসের
গ্যাসকে তরল করা, চাপ প্রয়োগে তরল করাটা কঠিন, সেই সমস্ত গ্যাসে জলের দ্রাব্যতা কম। উদাহরণ দেওয়া হলো। উল্টো দিকে বিপরীত ক্রমে যে সমস্ত গ্যাসের লিকুইফাইড হওয়ার টেন্ডেন্সিটা বেশি, চাপ দিলে তরল হয়, তারা কিন্তু দ্রবণে জলের মধ্যে সহজে দ্রাব্য। আবার কিছু কিছু গ্যাস আছে যারা জলের মধ্যে আয়নে পরিণত হয়, যেমন ধরো HCl গ্যাস, জলে দিলে H+ Cl-, ঠিক আছে। তা জল হচ্ছে তোমার পোলার সলভেন্ট, এরা সহজেই আয়নগুলোকে স্টেবল করে ফেলে, ফলে জলের মধ্যে HCl এর সলিবিলিটি খুব ভালো আর কি। মানে যারাই আয়নিত হতে পারে, ওয়াটার ইজ এ পোলার সলভেন্ট, ওয়াটার সঙ্গে সঙ্গে সলভেন্টেড করে দেয় আয়নগুলোকে এবং সলিবিলিটিকে বাড়াতে সাহায্য করে। আবার কিছু গ্যাস আছে যারা জলের সাথে বিক্রিয়া করে, ধরো অ্যামোনিয়া, জলের সাথে রিয়াক্ট করলো, করে তৈরি করলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই জলের সলিবল খুব বেশি। তাহলে জলের সলিবিলিটি যদি আমরা বিচার করি, তাহলে বলবো যে সমস্ত গ্যাস জলের মধ্যে লিকুইফাইড, যে সমস্ত গ্যাসের লিকুইফাইড হওয়ার চান্স কম তাদের জলের সলিবিলিটি কম, যাদের লিকুইফাইড হওয়ার চান্স বেশি তাদের জলের সলিবিলিটি বেশি, যারা আয়োনাইজড হতে পারে তাদের জলের সলিবিলিটি বেশি, এবং যারা জলের সাথে রিয়্যাক্ট করে তাদের জলের মধ্যে সলিবিলিটি বেশি। এইখানে একটা কথা বলি, বাতাসে শতকরা 77% নাইট্রোজেন, 77% নাইট্রোজেন আর 21% অক্সিজেন আছে। এখন ওয়াটার সলিবিলিটির মধ্যে বিচার করতে গেলে অক্সিজেন নাইট্রোজেনের চাইতে অনেক বেশি ওয়াটার সলিবল। তাই জলের মধ্যে যে বাতাস তুমি পাবে তাতে অক্সিজেনের ভাগ কিন্তু বেশি হবে, নাইট্রোজেনকে ছাড়িয়ে যাবে এমন নয়, কিন্তু অনেকটাই বেশি। বাতাসের মধ্যে যেমন 21% অক্সিজেন তুমি পাবে, জলের মধ্যে ডিজলভ হয়ে আছে যে বাতাস, তাতে অক্সিজেনের অ্যামাউন্টটা তুলনাতে অনেক বেশি হবে। একটু কথা আছে বুঝলে, দ্রাব্যতা গুণাঙ্ক। Solubility coefficient কাকে বলে? পরীক্ষাকালীন আমরা বলি নির্দিষ্ট চাপ ও উষ্ণতা, এটা পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড প্রেশার। নির্দিষ্ট চাপ মানে কি, যে চাপে তুমি এই দ্রাব্যতা গুণাঙ্কটা মাপতে চাইছো, টেম্পারেচার কি বলে, সলিবিলিটি কোএফিসিয়েন্ট। হ্যাঁ, আমরা বলি পরীক্ষাকালীন উষ্ণতা ও চাপে, the temperature at which experiment is done, তাতে 1 সিসি কোনো লিকুইড, ধরো জল, তার মধ্যে যত আয়তনের গ্যাস দ্রবীভূত হতে পারে তাকে ওই গ্যাসের দ্রাব্যতা গুণাঙ্ক বলে। The volume of gas which dissolve in 1 cc of a liquid at a definite temperature and pressure is called the solubility coefficient. নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো এক আয়তন কোনো তরলে যত আয়তনের গ্যাস দ্রবীভূত হতে পারে তাকেই, সেই আয়তনটাকেই আমরা ওই তাপমাত্রায় গ্যাসটার দ্রাব্যতা গুণাঙ্ক বলে থাকি। At a particular temperature and pressure, the volume of a gas is dissolved in unit volume of a gas which dissolved in unit volume of a liquid is called the solubility coefficient. আরেকটা শব্দ ব্যবহার করা হয় অ্যাবসর্পশন কোএফিসিয়েন্ট, অবশোষণ গুণাঙ্ক।
এটা কি বলে জানো তো, 1 অ্যাটমসফিয়ার চাপে, পরীক্ষাকালীন উষ্ণতায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে একক আয়তনের কোনো গ্যাসে, একক আয়তনের কোনো তরলে, আমি আবারও বলছি, নির্দিষ্ট উষ্ণতা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে একক আয়তন কোনো তরলে যত আয়তন গ্যাস দ্রবীভূত হয়, এসটিপিতে ওই গ্যাসের আয়তন যতটা হবে সেটাই হচ্ছে তার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, অবশোষণ গুণাঙ্ক বলে। তাহলে জিনিসটা বোঝো ভালো করে যে এখানে পরীক্ষাকালীন উষ্ণতা নেওয়া হলো, কিন্তু চাপটা নেওয়া হলো 1 atm, 1 অ্যাটমসফিয়ার চাপে একক আয়তন, ইউনিট ভলিউম অফ এ লিকুইড, যত ভলিউমের গ্যাস ইউনিট ভলিউম লিকুইডে ডিজলভ করবে সেই ভলিউমটা নিচ্ছি না, সেই ভলিউমটাকে এসটিপিতে নিয়ে গেলে পরে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 এরকম করে এসটিপিতে নিয়ে গেলে পরে যে ভলিউমটা বেরোবে সেটাকে আমরা বলছি অবশোষণ গুণাঙ্ক। আর দ্রাব্যতা গুণাঙ্কটা কি না, একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে 1 সিসি কোনো একটা গ্যাস, 1 সিসি কোনো একটা লিকুইডের মধ্যে যত ভলিউমের গ্যাস ডিজলভ করবে সেই সংখ্যাটাকেই আমরা তার দ্রাব্যতা গুণাঙ্ক বলে থাকি। ঠিক আছে, তো এইটুকু আজকে আমাদের পড়া। আমরা এর পরদিন হেনরি সম্পর্কিত হেনরির সূত্র বলে আরেকটি সূত্র আছে গুরুত্বপূর্ণ, সেইটা আমরা পড়ব।